আমাকে ওই রিংটা ফেরত দিয়ে দাও। আমি এই ম্যাটারটা এখানেই শেষ করে দেব। রিং? কিসের রিং? তুমি কি আমার বউ নাকি যে রিং দিতে হবে? ভেবাচেকা খেয়ে প্রশ্ন করলো নীল। তার মানে তুমি ফেরত দেবে না, তাই তো? নীলের কথা শুনে খুব রেগে গেল দেবু। ওর চোখ মুখ ভয়ঙ্কর হয়ে উঠল। বাইরে যে তিনজন মহিলা আছেন তাদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক, তাই না? একজন তো তোমার বউ। তাহলে এবার আমি তোমার চোখের সামনে ওই তিনজনকে খতম করব। বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। গম্ভীর হয়ে কথাগুলো বলল নীল। সাহসের এখনো কি দেখলি? চল তাহলে বাইরে, তোর বাকি হিসেবটা করছি তারপর। দেবু চোখ রাঙিয়ে বলল। দেবু এবং নীল বসার ঘরে এলো। সেখানে আসতেই নীল আদ্রিতা আর বাকি দুজনকে দেখলো। ইতিমধ্যেই ওদের হাত পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, আর ওদের চারপাশে দাঁড়িয়ে রয়েছে কালো ড্রেস পরা কয়েকজন গুন্ডা। নীল দেখে বুঝলো যে ওরা খুনিয়াবাড়ি গ্যাংয়ের সদস্য। দেবু তিনজন মহিলাকে হোস্টেজ বানিয়ে নিয়েছিল। বাইরের দরজার সামনেও দেবুর লোক দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে নীল কিভাবে ফাইট ব্যাক করবে? দেবু শঙ্কর আবারও নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওই রিংটা কোথায়? ওটা আমাদের পূর্বপুরুষদের আংটি। তুমি জানো না আমি কোন আংটির ব্যাপারে কথা বলছি? তোমার কি এসব মজা মনে হচ্ছে? আরে ওই রিংটা তো আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম, ওটা আমার কাছে নেই। গম্ভীর হয়ে বলল নীল। তোমার কাছে নেই নাকি তুমি আমাকে দিতে চাও না? নীলের দিকে তাকিয়ে কটাক্ষের সুরে বলল দেবু। নীল জবাব দেওয়ার আগেই ওর দিকে তেড়ে গেল দেবু। নিজের হাত মুঠো করে নীলের উপর হামলা চালালো সে, কিন্তু তখনই আচমকা থমকে গেল দেবু। কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল সে। ব্যথার চোটে কাতরাতে লাগলো দেবু। মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। দেবুর সাঙ্গপাঙ্গরাও কেমন একটা করতে লাগলো। আদ্রিতা, প্রিয়াঙ্কা ও শালিনী অবাক দৃষ্টিতে সবটা দেখছিল। এদিকে দেবুর দিকে এগিয়ে গেল নীল। ওর অবস্থা যেন নীলের চেনা চেনা ঠেকল। প্রথমবার প্রস্তরজিৎ খাওয়ার পর নীলেরও এমন অবস্থা হয়েছিল। তুমি কি কোনো শক্তিবর্ধক ওষুধ খেয়েছো? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো নীল। নীলের প্রশ্নের কোনো উত্তর দিল না দেবু। ও ব্যথায় ছটফট করতে লাগলো। মনে হচ্ছিল যেন সারা শরীরে পিঁপড়ে উঠে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দেবুর শরীরের প্রত্যেকটা হাড়ে যন্ত্রণা করছিল। ব্যথায় শরীর নাড়াতেই পারছিল না সে। একটা মুহূর্তের জন্য দেবুর মনে হলো ও মৃত্যুর খুব কাছে চলে এসেছে। নীল সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়লো। দেবুর শরীরের সিমটমস গুলো খুব ভালোভাবে অবজার্ভ করতে লাগলো। কিন্তু নীল যখন ওষুধগুলো খেয়েছিল ওই সময় নীলের শরীর এতটাও খারাপ হয়নি। ও তো অজ্ঞান হয়ে গিয়েছিল। অজ্ঞান হওয়ার পর ওর সঙ্গে আর কি হয়েছিল সেটা নীল আর মনে করতে পারলো না। কিন্তু দেবু অজ্ঞান হলো না কেন? ও কোনো ভুল ওষুধ খেয়ে নেয়নি তো? এসব অনেক প্রশ্ন নীলের মনে চলতে থাকলো। দেবু, আমার দিকে তাকাও। আমার মনে হয় তুমি ভুল ওষুধ খেয়ে নিয়েছো। দেবুর দিকে তাকিয়ে বলল নীল। তুমি কি করে জানলে? ব্যথায় কাঁদো কাঁদো হয়ে প্রশ্ন করলো দেবু। কারণ আমিও শক্তিবর্ধক ওষুধ খেয়েছি। ওষুধটা খাওয়ার পর আমার এমনই হয়েছিল, কিন্তু আমার সিমটমস তোমার মতো এতটা খারাপ ছিল না। আমার শরীরে এত যন্ত্রণা হয়নি, কারণ আমি আসল প্রস্তরজিৎ খেয়েছিলাম। কিন্তু তুমি নকল ওষুধ খেয়েছো বলে মনে হচ্ছে। বিস্তারিত ব্যাখ্যা করে বলল নীল। কিন্তু ওই ওষুধটা তো আমার সর্দার আমাকে দিয়েছে, আর ওকে দিয়েছে কল্লোল চ্যাটার্জি। সর্দার আমাকে কেনই বা মারতে চাইবে? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো দেবু। কথাটা শুনে নীলের মাথায় অনেক কথা ঘুরতে লাগলো। কল্লোল চ্যাটার্জির বাড়ি থেকেই ওই রিংটা পেয়েছিল নীল। কল্লোল আর বাবু গোস্বামীর এত ভালো সম্পর্ক থাকলে খুনিয়াবাড়ি গ্যাংয়ের পূর্বপুরুষের রিং কল্লোলের বাড়িতে কিভাবে পৌঁছালো? নীলই 5 লাখ টাকার বিনিময়ে কল্লোলকে ওই ওষুধ দিয়েছিল। দেবু কল্লোলের থেকে ওষুধটা পেয়ে থাকলে ওটা তো নীলেরই ওষুধ হবে। কিন্তু এই ওষুধ খেয়ে নীল বা কল্লোল কারো কোনো সাইড এফেক্ট হয়নি। তাহলে দেবু শঙ্করের এত কেন কষ্ট হচ্ছে? নীল অনেক মাথা খাটিয়েও বুঝতে পারলো না। দেখো, আমি এসব জানি না, কিন্তু আমার কাছে এই ওষুধের অ্যান্টিডোট আছে, সেটা আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্তে, আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে। গম্ভীর গলায় দেবুকে বলল নীল। সত্যি বলতে নীলের কাছে কোনো অ্যান্টিডোট নেই, তবে ও জানতো যে দেবু যেই ওষুধ খেয়েছে ওতে কোনো সিরিয়াস সাইড এফেক্টস হয় না। নীল যেই ওষুধটা কল্লোল চ্যাটার্জিকে দিয়েছিল, দেবু যদি ওই ওষুধটা খেয়ে থাকে তাহলে ওর কিচ্ছু হবে না। আর এই সুযোগের সদ্ব্যবহার করে আদ্রিতা, প্রিয়াঙ্কা আর শালিনীকে নিয়ে ও এখান থেকে পালাতে পারবে। ভালো মতো ছকটা কষে নিল নীল। না, আমি এসব মানি না। তোমার কাছে এর অ্যান্টিডোট কিভাবে থাকবে? কৌতূহলী হয়ে প্রশ্ন করলো দেবু। তুমি বিশ্বাস করো চাই না করো আমার কিছু যায় আসে না। আমার কথা আমি বলছি, আমার কাছে অ্যান্টিডোট আছে। তুমি যদি সেটা চাও
তাহলে আমাদের এখান থেকে যেতে দাও। আরো একবার জিজ্ঞেস করলো নীল। দেবু বুঝতে পারছিল না ও কি করবে। তার মধ্যে শরীরের এই যন্ত্রণা, ওর মাথা কাজ করছিল না। আমার কাছে অ্যান্টিডোট না থাকলে আমি কিভাবে বুঝলাম যে তুমি শক্তিবর্ধক কোনো ওষুধ খেয়েছো? আমি যখন এই ওষুধটা খেয়েছিলাম আমার অবস্থাও তোমার মতো হয়ে গিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। এতক্ষণে নিজের শেষ চালটা চেলে দিল নীল। নীলের কথা শোনার পর দেবুর আবারও মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। এবার ওর জামা কাপড়ও পুরো ভিজে গেল। দেবুর হাতে আর বেশি সময় নেই, ওকে তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে। ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। খুব কষ্ট করে নীলকে এই কথা বলল দেবু। যদিও আদ্রিতাকে দেখে দেবুর খুব ভালো লেগেছিল, কিন্তু এখন দেবুর কাছে ওর জীবনের থেকে দামি কিছুই ছিল না। তাই নীলের কথায় রাজি হয়ে গেল। তুমি চিন্তা করো না, তোমার কিছু হবে না, আমি এক্ষুনি আসছি। দেবুকে এই কথা বলেই বসার ঘর থেকে আবারও ওয়াশরুমে চলে গেল নীল। ওয়াশরুমে এসে নীল ভাবছিল এখনো কি করবে, কিছুই বুঝতে পারছিল না ও। নীলের কাছে এরকম কোনো অ্যান্টিডোট ছিল না, কিন্তু আদ্রিতা আর বাকি দুজনকে বাঁচানোর জন্য এর থেকে ভালো সুযোগ আর পেত না নীল। তাই রিস্ক নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করলো সে। হঠাৎ করে নীলের মাথায় এলো ওর কাছে একটি ব্ল্যাক ফ্রুট আছে। ওই ফলটা কোন কাজে লাগে তা নীল জানতো না। ফলটা দেখতে খুব সুন্দর ছিল, তাই মকবুলের কাছ থেকে নিয়ে নিয়েছিল নীল। ওয়াশরুমের ওখানে ওর ব্যাগটা ছিল, তখন প্যান্ট পরিষ্কার করার সময় নিয়ে গিয়েছিল সে। সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে ওই ফলটা বের করে রান্নাঘরের দিকে হাঁটা দিল। ওকে এখন নকল অ্যান্টিডোট বানাতে হবে, যেটা দেখে বা খেয়ে দেবুর যেন কোনো সন্দেহ না হয়। রান্নাঘরে গিয়ে নীল একটা লেবু খুঁজে পেল, সেটা কেটে লেবুর রস বের করলো, ওতে বিট নুন আর গোলমরিচ মেশালো। অ্যান্টিডোট মার্কা ফিল আনার জন্য ওই মিশ্রণে সামান্য ফলের রস মিশিয়ে দিল নীল। একদম শেষে ব্ল্যাক ফ্রুটটা মেশালো। সামান্য টেস্ট করে নীলের যেন মাথাই ঘুরে গেল। এই অ্যান্টিডোট খেয়ে তো ব্রহ্মদৈত্য শরীর ছেড়ে পালাবে, তাহলে এই সাইড এফেক্টস কি জিনিস? মনে মনে ভেবে নিল যে দেবুকে কি বলবে সে। 10-15 মিনিট পর নকল অ্যান্টিডোট বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো নীল। ততক্ষণে দেবুর মুখ থেকে ফেনা বেরোনো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ও তখনও অজ্ঞান হয়নি। এই বিষয়টাই নীলের মাথায় কিছুতেই ঢুকছিল না। দেবু অজ্ঞান হচ্ছে না কেন? ওর তো ঘুমিয়ে যাওয়ার কথা। তবে নীল এটা বুঝতে পারছিল যে কিছুক্ষণের মধ্যে দেবু নর্মাল হয়ে যাবে, তাই যা করার এক্ষুনি করতে হবে। একবার ওকে বাগে পেলেই নীল তিনজনকে নিয়ে বেরিয়ে যেতে পারবে। সেই বানানো শরবত নিয়ে নীল বসার ঘরে এলো। কাঁচের গ্লাসটা দেবুর দিকে এগিয়ে দিয়ে বলল, প্রাণে বাঁচতে চাইলে এক ঢোকে এটা খেয়ে নাও। তারপর সেই গ্লাসটা দেবুর হাতে গুঁজে দিল নীল। নকল অ্যান্টিডোটটা মুখে ঢেলে নিল দেবু। কিছুক্ষণ আগে পর্যন্ত যে নড়তে পর্যন্ত পারছিল না, সে 5 মিনিটের মধ্যে উঠে দাঁড়িয়ে পড়লো। তা নীলও বুঝে উঠতে পারলো না, তাও নাটকটা চালিয়ে গেল। তুমি এখন একদম ঠিক আছো? তাহলে এখন নিজের কথা রাখো, চলে যাও তোমরা, দেবুকে বলল নীল। ঠিক সেই সময় নীলের পায়ের কাছে বসে পড়লো দেবু। কান্না ভরা গলায় বলল, থ্যাংক ইউ বাদশা, থ্যাংক ইউ সো মাচ। আমার জীবন বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আমি ভুল করেছি, রাগের বশে খারাপ ব্যবহার করেছি, আপনাকে তুই তোকারি করেছি, আমায় মাফ করুন। নীল ওকে সান্ত্বনা দিয়ে আদ্রিতাদের নিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। কিন্তু বাদশা, এখনো কাজ শেষ হয়নি যে। চোখের জল মুছে বলল দেবু। এখনো আবার কি কাজ বাকি আছে? অবাক হয়ে প্রশ্ন করলো নীল। আপনাকে আমার গ্যাংয়ের বাকি সদস্যদেরও জীবন বাঁচাতে হবে। ওরা সবাই এই শক্তিবর্ধক ওষুধ খেয়েছে, ওরা অ্যান্টিডোট না পেলে মরে যাবে। প্লিজ বাদশা, ওদের বাঁচান। নীলের হাতে পায়ে ধরে বলল দেবু। নীলের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছো? ওরাও এই ওষুধ খেয়েছে? অবাক হয়ে প্রশ্ন করলো নীল। এবার কি করি? আমি তো ভেবেছিলাম দেবুকে নকল অ্যান্টিডোট খাইয়ে আরামসে এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কিন্তু আমি তো আরো বড় সমস্যায় পড়লাম।